বিএসএফ কে পেটাও, বিএসএফ এর সাথে অসহযোগিতা করো, এটা চলবে না। ভারতের বিরুদ্ধে উদ্দেশ্যে কিন্তু কড়া বার্তা দিয়েছিল সে সময় শেখ হাসিনা সরকার। কত জঙ্গি ধরা পড়ছে, প্রত্যেকের লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গ। রীতিমতো বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, মা ভাড়া পাওয়া যাচ্ছে আধার কার্ডের জন্য। রীতিমতো শিল্প, কুটির শিল্প। ভারতের নামে ভিসা পাসপোর্ট করে বিদেশে যাচ্ছে, অকাজ কুকাজ করছে, জঙ্গিপনা করছে। ভারতের নাম আন্তর্জাতিক মঞ্চে কিন্তু বদনাম হচ্ছে। ইউরোপের দেশগুলো ভারতের নাগরিকদের জন্য কিন্তু দরজা বন্ধ করে দিতে পারে। এই যে অশোক স্তম্ভ ব্যবহার করার অনুমতি জেনে বুঝে তৃণমূল জঙ্গিদের দিচ্ছে, কখনো কখনো মনে হয় আমি তালিবান আফগানিস্তানে আছি, না বাংলাদেশে আছি, না পাকিস্তানে আছি। মানে মুখ্যমন্ত্রী হিন্দু ঘরে জন্মেছেন, মুখ্যমন্ত্রী দুর্ভাগ্য। ওঠো ভাই, ঘরে তো আগুন লেগে গেছে, ওঠো পুলিশ, ওঠো। উঠে না, কারণ পুলিশে তো হাত পা বাঁধা। রাজ্য অচিরেই পাকিস্তান বা বাংলাদেশের বা তালিবানদের হয়ে যাবে মানসিকতা। তৃণমূল কি কায়দায় ল অ্যান্ড অর্ডারটাকে এদের হাতে তুলে দিয়েছে, জাস্ট ভেট দিয়েছে এদেরকে শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে। তৃণমূল নেত্রী কিন্তু জঙ্গিদের ব্যাপারে সবসময় এক চোখা হরিণের ভূমিকা নিচ্ছে। বাংলাদেশ সীমান্তে দেখা যাচ্ছে যে জঙ্গিদের অনুপ্রবেশ করছে অবাধে, সেই ভিডিও আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পেয়েছি। না, এটাই তো স্বাভাবিক যে তোমার পৃথিবীর সবচেয়ে বড় বর্ডারটাই হচ্ছে চতুর্থ সবচেয়ে বড় বর্ডারটা হচ্ছে ভারত আর বাংলাদেশের মধ্যে, এবং তার মধ্যেও পশ্চিমবঙ্গের অংশটা হচ্ছে ধরো টোটাল বর্ডারটা 4000 কিলোমিটারের কাছাকাছি। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের তার মধ্যে হচ্ছে 2216, অর্থাৎ অধিকাংশটাই পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে শেয়ারিং। এবং সবচেয়ে বড় ব্যাপার এখানেও একটা রেকর্ড যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অ্যাডজয়েন্ট যে এই বর্ডারটা, পোরাস বর্ডারটাই সবচাইতে বেশি পরিমাণ, অর্থাৎ 800+ কিলোমিটারের মতন বর্ডার হচ্ছে এখানে অরক্ষিত, অর্থাৎ খোলা, অর্থাৎ ওই পারের থেকে এপার অবাধে আসছে, হেঁটে ওপারেও চলে যাচ্ছে। কারণ এটা একদম কথিত সত্য যে লাস্ট 14 বছরে পশ্চিমবঙ্গ সরকারকে বারবার বলার পরেও কেন্দ্রের তরফ থেকে এক বিন্দু জমিটা দেয়নি, সহযোগিতা করেনি। ইভেন ভারতবর্ষে যেসব প্রত্যেকটা রাজ্যে 50 কিলোমিটারের দায়রা অবধি বিএসএফ এর যে ক্ষমতা বৃদ্ধি, সেটা একমাত্র পশ্চিমবঙ্গ সরকার ডিনাই করে কিন্তু সুপ্রিম কোর্টে কেসটা করেছিল। বলছে যে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার দেশের প্রতিরক্ষার সাথে নিযুক্ত বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে বিষোদ্গার করে, একদম তাদের দলীয় সবাই বিষোদ্গার শুধু করে না, তাদের দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেয় বিএসএফ কে পেটাও, বিএসএফ এর সাথে অসহযোগিতা করো, তাহলে সেই রাজ্যে তো অনুপ্রবেশটা হবেই। খেয়াল রাখতে হবে, অনুপ্রবেশ কিন্তু নতুন নয়, জঙ্গি অনুপ্রবেশও নতুন নয়, কিন্তু তৃণমূলের আমলে কিন্তু সেটা পিকে চলে গেছে। আপনার মনে নেই খাগড়াগড় 2014, আচ্ছা 2018-তে চলে যান, যখন বুদ্ধগয়াতে বিস্ফোরণটা হলো, তার সাথে পশ্চিমবঙ্গের যোগ পাওয়া গেল। আচ্ছা চলে যান গত বছর যে ব্যাঙ্গালোরের যে রামেশ্বর ক্যাফেতে যে বিস্ফোরণটা হলো, তার জঙ্গি অবাধে কলকাতায় হোটেলে থেকে দীঘায় ঘর ভাড়া করে থেকে অবাধে ঘুরে বেরিয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারী এ রাজ্যে বহাল তবিয়েতে 20টা বছর শুধু থাকেনি, বিয়ে থা করেছেন, সংসার করেছেন, ঠিক আছে, তারপরে বাংলাদেশে গিয়ে তিনি কিন্তু অ্যারেস্ট হয় এবং সেখানে তারা ফাঁসিতে ঝুলায়। এই যে পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল, আগে বলা হতো করিডোর, এখান থেকে গিয়ে অন্য রাজ্যে কাশ্মীরে বিস্ফোরণ ঘটাতো, নাশকতা করতো। এখন বলা হয় শুধু মানে সেফ প্যাসেজ নয়, সেফ শেল্টারও এটাই। এই যে সেফ শেল্টার হাউসটা, তার পিছনে কিন্তু পলিটিক্যাল যে এনভায়রনমেন্ট তাদের ফেভারে, অর্থাৎ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার যে এদেরকে ফেভারে রাখে, এদেরকে যে আশ্রয় দেয়, তার একটা বড় প্রমাণ যখন খাগড়াগড় বিস্ফোরণে 2 জন জঙ্গি মারা যায়, 56টার উপরে ডিটোনেটর আবিষ্কার হয় খাগড়াগড়, মনে আছে 2014-র ঘটনা। তারপরে তৃণমূলের সরকার চালিত পুলিশ কি বলেছিল, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, তাই তো তড়িহড়ি গিয়ে বহু বোম ওরা অজয় নদীর ধারে ব্লাস্ট করিয়ে দেয় বালুতে, মানে কি করে এভিডেন্সকে নষ্ট করা যায়। তারপরে পশ্চিমবঙ্গে একাধিক যদি বিস্ফোরণ হয় বা তারা সেটাকে কি করে, বিস্ফোরক আইনে মামলা করে না, আমাদের একাধিক উদাহরণ জানা আছে। আরেকটা বড় ব্যাপার, অনুব্রত কি বলেছিল এই খাগড়াগড় বিস্ফোরণ নিয়ে, অনুব্রত সাহেব আরেকটু এগিয়ে গিয়ে বলেছিল টিভি ব্লাস্ট হয়েছে। পরে যখন এনআইএ তদন্ত হলো, জানা গেল ভয়ানক ব্যাপার, ইন্টারন্যাশনাল জঙ্গিদের আখড়ায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। এবং শেখ হাসিনার সরকার কিন্তু সেই সময় স্টেটমেন্ট দিয়েছিল যে আমরা আমার দেশে জঙ্গি নিধন করছি, আর তারা কোনো রকমই পালিয়ে কাঁটাতারের বেড়া বা ফাঁকা ইয়ে দিয়ে বর্ডার দিয়ে গিয়ে, পোরাস বর্ডার দিয়ে গিয়ে পশ্চিমবঙ্গ আপনার দেশের একটি রাজ্য পশ্চিমবঙ্গে আশ্রয় নিচ্ছে, সেখানে তাদের পলিটিক্যালি শেল্টার দেওয়া হচ্ছে, এটা চলবে না। ভারতের বিরুদ্ধে উদ্দেশ্যে কিন্তু কড়া বার্তা দিয়েছিল সে সময় শেখ হাসিনা সরকার। এই যে আজকে
কিছুদিন আগে কর্ণাটকে 10 জন বা 6 জনের মতন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী পাওয়া গেল। তারা কি স্টেটমেন্টটা দিয়েছিল? আমরা 20,000 টাকা করে পশ্চিমবঙ্গে দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে যত ধরনের রেশন কার্ড, ইভেন জব কার্ড, যেটা ভারতবর্ষের নাগরিকদের সরকারি সুবিধাটা দেয়, যেটাতে কাজ দেয় ভারত সরকারের কাজ, সেটা ওরা পেয়ে গেছে। আপনি দেখুন না, লাস্ট এই 5-6 দিনের মধ্যে যত জঙ্গি ধরা পড়ছে, প্রত্যেকের লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গ। এখানে তারা বাবা ভাড়া পাওয়া যায়। হ্যাঁ, আপনি আপনি বাদুড়িয়াতে ধরা পড়েছিল ক্যাম্প বছর 5-6 আগে, যে সেখানে দেখা যাচ্ছে রীতিমতন বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, মা ভাড়া পাওয়া যাচ্ছে আধার কার্ডের জন্য। রীতিমতো শিল্প, কুটির শিল্প। আপনি মালবাজারের পৌরসভায় গত 15 দিন আগে পৌরসভার একজন কর্মী, তৃণমূল চালিত পৌরসভা মালবাজার উত্তরবঙ্গে, তার কর্মী প্রসেনজিৎ দত্ত, তার বিরুদ্ধে তাকে ধরতে গিয়ে এখনো খুঁজে পাচ্ছে না কোথায় শেলটা নিয়ে এসে তৃণমূল করে। সেই ভদ্রলোক কি মহান, তিনি আফগানিস্তানের নাগরিকদের অরিজিনাল বার্থ সার্টিফিকেট বের করে দিয়েছে। শুধু দেয়নি, তার প্রয়াত আফগানিস্তানের সেই নাগরিকদের, অবৈধ নাগরিকদের, তার পিতা মাতা মারা গেছেন অনেক আগে, তাদেরও বার্থ সার্টিফিকেট বের করে দিয়ে ভারতবর্ষের নাগরিক হওয়ার একদম ফুল প্রুফ সার্টিফিকেটটা বের করে দিয়েছে। হালামলে যেটা বেরোচ্ছে যে ভারত থেকে ভিসা পাসপোর্ট, ভারতের নাগরিক হয়ে ভিসা পাসপোর্ট ভারতের নামে বের করে তারা ইউরোপ, আমেরিকা, ব্রিটেনে যেতে চাইছে। কেন? বা অন্য দেশগুলো যেতেছে, বাট বিকজ বাংলাদেশ এবং পাকিস্তানের লোকদেরকে ওই সব দেশ এন্ট্রি করতে দেয় না, ভিসা পাসপোর্ট দেয় না, দেওয়ার ব্যাপারে খুব কড়াকড়ি। ফলে ওরা ভারতের নাগরিক হয়ে তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীদের অনায়াসে দেওয়া টাকার বিনিময়ে সার্টিফিকেট ভারতের নামে পেয়ে ভারতের নামে ভিসা পাসপোর্ট করে বিদেশে যাচ্ছে, অকাজ কুকাজ করছে, জঙ্গিপনা করছে। ভারতের নাম আন্তর্জাতিক মঞ্চে কিন্তু বদনাম হচ্ছে, এবং আমার আশঙ্কা এরকম চলতে থাকলে কোনদিন ওরা ইউরোপের দেশগুলো ভারতের নাগরিকদের জন্যও কিন্তু দরজা বন্ধ করে দিতে পারে। সেটা ভারতের জন্য সবচাইতে দুর্দিন হবে, কারণ ভারতীয় মেধা ইউরোপ, আমেরিকার মতো দেশগুলোতে প্রচন্ড সমাদৃত। ভারতের ছেলেমেয়েরা একটা বড় অংশ, দেখুন এই যে মাইক্রোসফট, গুগল, যত বড় বড় পদ সব ভারতীয়রা সামলাচ্ছেন। কারণ কেন? ভারতীয়দের মুখ দেখতে করেছে নাকি কোটা দিয়ে বসিয়েছে? ভারতীয় কোটা ফিক্স তা নয়, ভারতীয় প্রতিভাদের ওদের রেসপেক্ট করে, ভারতের প্রতিভা প্রচুর হার্ড প্রয়োগ করতে পারে। ফলে সেটা বন্ধ হয়ে গেলে কিন্তু এই তৃণমূলের জন্য একটা ভয়ানক দিন আসবে। আর আপনি বলছেন তৃণমূলকে কেন বারবার বলছি জঙ্গিদের আশ্রয় দাতা পলিটিক্যাল পার্টি, কারণ আপনি খেয়াল আছে তৃণমূলের একজন সাংসদ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বারবার মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গের সরকারকে চিঠি দিয়ে বারণ করা হয়েছিল, একজন রাজ্যসভার সাংসদকে তৃণমূল নমিনেট করেছিল, যে আহমদ হাসান ইমরান, মনে আছে? সিমির প্রতিষ্ঠাতা, যেই সিমি জামায়াতুল মুজাহিদ্দিন বাংলাদেশের সাথে যার সখ্যতা আমরা সবাই জানি, শুধু তাই নয়, এই বাংলাদেশের এই জঙ্গি সংগঠন যারা ধারাবাহিক 2005-এ বিস্ফোরণ করেছিল বাংলাদেশে, নিষিদ্ধ সংগঠন, তাদের থেকে 18 দফায় 75 কোটি টাকা এই হাসান সাহেব নিয়েছিলেন। এই সিমি যে এখন ভারতবর্ষে নিষিদ্ধ, স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া, সিমির প্রতিষ্ঠাতা যিনি, তাকে বারবার ভারত সরকারের মানে পরামর্শ উপেক্ষা করে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কোথায় পাঠিয়েছিল? সংসদে, রাজ্যসভা। ভাবুন, ভারতের যেখানে আভ্যন্তরীণ সুরক্ষার বিষয়ে আলোচনা হয়, ল তৈরি হয় বিভিন্ন ইস্যুতে, সেখানে তিনি গেছেন, অংশগ্রহণ করেছেন। কে? জঙ্গি সংগঠন তৈরির হোতা। শুধু তাই নয়, এই হাসানকে পরবর্তীকালে আরো অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। হাসান সম্পর্কে এটাও বলা হয় যে তার সাথে আল কায়দার যোগাযোগ ছিল। এটা আমার কথা নয়, এনআইএ তদন্তে উঠে এসেছে। এনআইএ বলেছে তার সাথে সিমির প্রতিষ্ঠাতা শুধু নয়, তার ভুরি ভুরি প্রমাণ এনআইএ পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছিল যে আল কায়দার সাথে তার সম্পর্ক আছে। তাকে 2023-এ, তারপরেও 2023-এ 25শে জুন তৃণমূলের সরকার মমতা ব্যানার্জি সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান বানিয়েছিল। তাহলে এই যে অশোক স্তম্ভ ব্যবহার করার অনুমতি জেনে বুঝে তৃণমূল জঙ্গিদের দিচ্ছে, এই কারণ সহজে ভোট ব্যাংকটা, মনে রাখবেন এই জঙ্গি, এই স্লিপার সেল, এই যে খালিশ, একদম খারিজি হাই মাদ্রাসাগুলো, যে অর্থাৎ যেগুলো অনুমোদনহীন মাদ্রাসা, জানেন তৃণমূলের আমলে কত হয়েছে বর্ডার এরিয়াগুলোয়, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, 24 পরগনা, যেটা সংখ্যা আমার আশঙ্কা লক্ষাধিক না পেরিয়ে যায়। এই যে ক্যানিং এর যে জঙ্গিটা এলো, মুর্শিদাবাদের যে জঙ্গিটা ধরা পড়লো, বাংলাদেশের জঙ্গি, যার ভোটার লিস্টে নাম আছে, ক্যানিং এর তো ভোটার লিস্ট, দুটো ভোটার লিস্টে নাম আছে, দুটো আধার ভোটার কার্ড, এবং তৃণমূলের এক নেত্রীর বাড়িতে আত্মীয়, তার আত্মীয় সেখানে ছিলেন। আমি বলছি যে এই ঘটনাগুলোর পরে আপনার একটা বার মনে হয়নি যে তৃণমূল এই জঙ্গিদেরকে জেনে বুঝে আশ্রয় দিচ্ছে না? তার কারণ এই যে খারিজি মাদ্রাসা বা মৌলবী, যারা মুসলিম সমাজকে কন্ট্রোল করে, একটা বড় অংশের গ্রামীণ মুসলিম সমাজকে, এদের এই সব বাড়তে দেওয়া, এই জঙ্গিপনা, এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি গুলো করতে দেওয়া, এগুলো তৃণমূল করতে দেয় একটাই কারণে, কারণ এতে ভোট ব্যাংক, এদের কথাতে ভোটটা আসে।
দরিদ্র মুসলিম। আপনি খেয়াল করুন, দরিদ্র মুসলিমদের খারিজি মাদ্রাসাগুলো কি পড়ানো হয়? খারিজি মাদ্রাসাগুলোতে এখানে মডিউল, জঙ্গি মডিউল তৈরি করা হয়, যেখানে তাদের শেখানো হয় জেহাদ একমাত্র পথ, শেখানো হয় মসজিদ তাদের দুর্গ, আর মাদ্রাসা হলো তাদের জ্ঞানপীঠ। এই যে মাইক্রো লেভেলে এই ভাবনা চিন্তাগুলো দরিদ্র মুসলিম যুবক যুবতীদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যে তার ফলে যেটা হয়, এরা কিন্তু ছোট ছোট মডিউল তৈরি করে, যাদের উদ্দেশ্য কি থাকে, লোন উলফ করো, অর্থাৎ আত্মঘাতী হামলা করো। এই যে বাংলাদেশের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলো বারবার থ্রেট করছে, পশ্চিমবঙ্গ চাই আমার, কলকাতা চাই আমার 4 দিনের মধ্যে, উড়িষ্যা চাই, আমরা পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ, মানে তৃণমূলের তো একাধিক মন্ত্রী, বিশেষ করে ফিরহাদ হাকিম তো বলেই দিচ্ছে আমরা সংখ্যাগরিষ্ঠ হতে চাই, সংখ্যালঘু থাকা যাবে না। সিদ্দিকুল্লাহ সাহেব দেখুন, ক্যাবিনেটের অত বড় মিনিস্টার, তিনি কি ভাষায় কথা বলছেন? জঙ্গিদের ভাষায় কথা বলছেন। আচ্ছা চলে যান ভরতপুরের বিধায়ক, কি ভাষায় কথা বলছেন তিনি? আচ্ছা কিছুদিন আগে আপনার উত্তরবঙ্গের দিনাজপুরের একজন জেসিবির মানে রফিকুল বা কি বিধায়ক, তৃণমূলের এক বিধায়ক বলেছিল কি, মুসলিম মুসলিম দেশগুলোতে তাই হয়, কি হয়, প্রকাশ্যে মারা হয়। জেসিপি যখন মারছিল দুইজন দম্পতিকে প্রেম করার অপরাধে, মনে আছে? জেসিপি জেলে এখন। কি বলেছিল তিনি? ওই লোকটার পাশে দাঁড়িয়ে, মুসলিম কান্ট্রি শরীয়ত মেনে চললে যে দেশ চলে, আমাদের দেশ তো শরীয়ত মেনে চলছে। একদম বিধায়ক তৃণমূলের, হাইয়েস্ট ল মেকার তিনি বিধানসভার। হ্যাঁ, ফলে এইটা তার মানে কি, এই যে এন্টায়ার পিকচারটা দেখে আমার কখনো কখনো মনে হয় আমি তালিবান আফগানিস্তানে আছি, না বাংলাদেশে আছি, না পাকিস্তানে আছি। যে তৃণমূলের বিধায়করা যখন এই কথাগুলো বলে, তৃণমূল তাদের বিরুদ্ধে একটা কথা বলে। আচ্ছা ভরতপুরের বিধায়ক কি বলেছিল ভোট চলাকালীন? আমরা 70% মুসলিম মুর্শিদাবাদে, 30% হিন্দুকে কেটে আমরা ভগীরথে ভাসিয়ে দেবো। আপনি বলুন মমতা ব্যানার্জি বা তৃণমূল একটা কথা বলেছে? আচ্ছা ফিরহাদ হাকিম যখন বলল ইসলামে জন্ম না নিয়ে দুর্ভাগ্য, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে হিন্দু বলেন, তার মানে মুখ্যমন্ত্রী হিন্দু ঘরে জন্মেছেন, মুখ্যমন্ত্রী দুর্ভাগ্য। আমাদের কথা ছেড়ে দিন, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের তৃণমূল পাত্তাও দেবে কেন? অর্থাৎ মুখ্যমন্ত্রীর জন্মটাকে দোষ হিসেবে যেই ক্যাবিনেটের মুখ বলছেন, তারপরে তিনি মুম্বাইতে যখন একটা চ্যানেল থেকে একটা মহিলা সাংবাদিক জিজ্ঞাসা করেছিল মুখ্যমন্ত্রীকে যে আপনার একজন হাইয়েস্ট ল মেকার, একটা মন্ত্রী আপনার ক্যাবিনেটের, কলকাতার মানে মেয়র, তিনি এই কথা বলছেন, তিনি বললেন না আমি তো শুনিনি, চ্যানেলকে ব্লেম দিলেন। এই যে প্রশ্রয় দেওয়া, আশ্রয় দেওয়া, এই আশ্রয় প্রশ্রয়ে কিন্তু এই যে জঙ্গিদের যে একটা স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে, এই স্বর্গরাজ্যটা তৈরি হয়েছে এবং এরা ভোট ম্যানিপুলেট করে। তৃণমূল নেত্রী জানেন, তাই এদের ব্যাপারে স্পিকটি নট তৃণমূল নেত্রী, একটা কথা শব্দ ব্যবহার করেন না তিনি। আচ্ছা ভাবুন, যে যদি তৃণমূল, আমি তারপরে ধরলাম তৃণমূল জানে না, তৃণমূলের পুলিশ জানতো না, বা কাশ্মীরের পুলিশ এসে আমাদের রাজ্যের পুলিশকে ডেকে তুলছে, উঠো ভাই তোমার রাজ্যে অমুক জায়গায় ক্যানিং এ জঙ্গি লুকিয়ে আছে, ধরো, কাশ্মীরে আল কায়দা জঙ্গি, তোমার রাজ্যে ভোটার, তারপরে গিয়ে তারা তুলছে। অসম থেকে লোক এসে ডাকছে, ওঠো ভাই ঘরে তো আগুন লেগে গেছে, ওঠো পুলিশ ওঠো, উঠে না, কারণ পুলিশে তো হাত পা বাঁধা, মমতা ব্যানার্জি নির্দেশ না দিলে ধরবে না। হ্যাঁ, বর্ষনাথ হলে কি হবে, ভোটে তো জিতছে তৃণমূল নাকি, ভোটে জেতাই তো সব শেষ কথা। আর যদি ধরলাম তর্কের খাতিরে যে তৃণমূল নেত্রীর বা তৃণমূলের সরকার পুলিশ মন্ত্রী কিছু জানতেন না, তাহলে যখন জানতে পারলেন ক্যানিং এ একজন জঙ্গিকে দিনের পর দিন আশ্রয় দিয়েছে, তিনি ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরেছেন, না জানি কত কিছু ঘুরে দেখেছেন, কোথায় কোথায় বোম ব্লাস্ট করা যায় 2 বছর ধরে, 22 সাল থেকে ভোট দিচ্ছেন তৃণমূলকে ভোটার লিস্টে, তারপরেও ওই ফ্যামিলি যারা আশ্রয় দিল তাকে আইপিসি 216 বা বিএনএস 253 ধারায় অ্যারেস্ট করা বা সুমোটো অভিযোগ কেন করলো না তৃণমূলের পুলিশ? তাদের বিরুদ্ধে কোনো মামলা করেনি কিন্তু। অর্থাৎ বাইরের রাজ্যের থেকে পুলিশ এসে না ধরলে এই জঙ্গিরা দিনের পর দিন থাকতো, আপনার আমার বিচরণ ক্ষেত্র, হাটে বাজারে বোম ব্লাস্ট করতো, আপনি মরতে পারতেন, আপনার প্রিয় কেউ মরতে পারতো। তারপরে তৃণমূল নেত্রী বলতেন কখনো টিভি ব্লাস্ট হয়েছে, কখনো গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, কখনো চকলেট বোম ফুটেছে, উনি তো আবার চকলেট বোমও ফোটার কথা বলেন। ঠিক আছে, এই যে ঘটনাগুলো, এতে কি একটাবার মনে হয় না রাজ্য অচিরেই পাকিস্তান বা বাংলাদেশের বা তালিবানদের ইয়ে হয়ে যাবে মানসিকতায়? আপনি ঘুরুন, তৃণমূল কি কায়দায় ল অ্যান্ড অর্ডারটাকে এদের হাতে তুলে দিয়েছে, জাস্ট ভেট দিয়েছে এদেরকে শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে। আমাদের এই যে গাজোয়ায়ে হিন্দ কথাটা বলে, এই জঙ্গিদের তো একটা ওয়ান অফ দ্য মেকানিজম গাজোয়ায়ে হিন্দ করবো, অর্থাৎ হিন্দটাকে আমরা নেব, তার জন্য দেখবেন লাভ জিহাদ, এটা ওদের ধর্মীয় ম্যান্ডেট, ধর্মীয় লাভ জিহাদ করতে হবে, জমি জিহাদ করতে হবে, জমি নেবে, ঠিক আছে, মাইন্ড জিহাদ করতে হবে। এই যে মানে একটার পর একটা জিহাদের মানসিকতা, এই মানসিকতাটা কিন্তু আমি বলছি ল্যান্ড জিহাদ, ওয়াক জিহাদ, এটা ধর্মীয় ম্যান্ডেটের পার্ট হিসাবে এরা কিন্তু করছে এবং এতে মদত দিচ্ছে রাজ্যের তৃণমূল সরকার। এবং দেখবেন ভারতবর্ষের কোনো রাজ্যে
জঙ্গিদের নিয়ে সরকার উদাসীন নয়, তারা জিরো টলারেন্স ভূমিকা নেয়। পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী কিন্তু জঙ্গিদের ব্যাপারে সবসময় এক চোখা হরিণের ভূমিকা নিচ্ছেন। আমি এরপরেও কি পরিসংখ্যান আর থাকতে পারে? এরপরেও আমরা বলতে পারি যে তৃণমূলের বিরুদ্ধে আমরা ভুল ব্যাখ্যা দিচ্ছি, তারা জঙ্গিদের আশ্রয় দেয় না। এই পরিসংখ্যানগুলো চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে তৃণমূল কি কায়দায় প্রশ্রয় দিয়ে এদেরকে দুধে ভাতে রাখতে সাহায্য করছে পশ্চিমবঙ্গে। রাজ্যে যখন এরকম পরিস্থিতি, অনুপ্রবেশের পরিস্থিতি, ঠিক সেই সময় রাজ্যের আরেকটা চাঞ্চল্যকর ঘটনা উঠে আসছে। পার্থ চট্টোপাধ্যায় নামে অগ্রিম দিয়ে ফ্ল্যাট বুক করে রাখতেন, কিন্তু কিনতেন না। ফাঁস টাকা সাদা করার আরো এক কৌশল। দেখুন, তৃণমূলের তো আরেক বহু মানে তৃণমূলের অঙ্গে প্রচুর মানে কি বলবো রূপ, একই অঙ্গে প্রচুর রূপ। তৃণমূলের আরেকটা রূপ হচ্ছে দুর্নীতি। আর এই দুর্নীতি তৃণমূল একা করে না, জুটিতে লুটিপুটি করে, জুটি বেঁধে ইয়ে করে। দেখবেন অর্পিতার সাথে অমুক, হ্যাঁ, পার্থর সাথে অর্পিতা অপা, তারপরে যাবো জ্যোতিপ্রিয় মল্লিক ওই বুড়ো বয়সে একজন, তার মেয়ের বয়সে একজনকে জুটি করে করলেন, মানে শুনতেও খারাপ লাগে। এই জুটিতে সায়নীর সাথে কুন্তল জুটি করেছিলেন। এই যে টাকাকে সাইফুন করা, ব্ল্যাক মানিকে হোয়াইট, যেটাকে সোজা বাংলায়, তার জন্য তৃণমূলের বহু মেকানিজমের মধ্যে একটা মেকানিজম হচ্ছে যে আপনার ফ্ল্যাট বুকিং, জমি কিনে রাখার বেনামে। তারপরে আরেকটা জিনিস তারা করে, সেটা হচ্ছে শিখণ্ডী কোম্পানি করে, সেল কোম্পানি। ঠিক আছে, সেই কোম্পানিগুলো কোনোটা, যেমন দেখবেন অভিষেকের কোম্পানি, আপনি শুনেছেন লিপস অ্যান্ড বাউন্স নামে কোনো জলের কোম্পানি আছে? আপনি তো রাস্তাঘাটে বেরোন, প্রচুর জল খান, আমি জল খাই বিভিন্ন কোম্পানির। আমি লিপস অ্যান্ড বাউন্সের জল বহু দোকানে জিজ্ঞাসা করেছি, দাদা লিপস অ্যান্ড বাউন্সের জল আছে? গালাগালি করে। ঠিক আছে, বলছে ওই নামে কোনো জলেই আসে না। এই যে জলের কোম্পানির আড়ালে টাকাকে সাইফুনিং করা, বালু বালু চুরি, গরু চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, টাকাকে সাইফুনিং করে বিদেশে পাঠানো, চোখে ধুলো দেওয়া, ইডিকে ধুলো দেওয়া। হ্যাঁ, এই মেকানিজমটার থেকে পরিষ্কার তৃণমূল এটা অর্গানাইজ ওয়েতে করে দুর্নীতিটা। ওরা বিক্ষিপ্ত করে না, খুব সূক্ষ্মভাবে করে, এবং এই সূক্ষ্মভাবে করার ক্ষেত্রে তাদের মদত যোগায় প্রশাসন, পুলিশ। তাই দেখবেন পুলিশ কোনোদিন এদেরকে অ্যারেস্ট করে না। অভিযোগ জমা, রেশন কেলেঙ্কারি, প্রথম 5 থেকে 6টা অভিযোগ তো তৃণমূল কংগ্রেসের পুলিশের কাছেই করা হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকারের কাছে তো করা হয়েছিল। কিছু কি করেছিল বালুর বিরুদ্ধে? বালুকে শেষে ম্যাটেরিয়াল ট্রান্সফার, রেকর্ড অন ট্রান্সফার, এই কেসে অন্য কিছু করতে গিয়ে বালুর নামটা রেশন কেলেঙ্কারিতে উঠে আসে, তাই না? তাই শেষ রক্ষাটা বালুর হয়নি। কিন্তু বালুর ধরা পড়ার পরে আমরা তো দেখেছিলাম তার বউয়ের নামে, তার মেয়ের নামে বিভিন্ন কোম্পানি ম্যানেজারিয়াল পোস্ট খুলে রাখা হয়েছে, যে কোম্পানিগুলোর অস্তিত্বই নেই। আচ্ছা, অনুব্রত লস মেকিং চালের কল খুলে রেখেছিল, লস, কোনো লাভ নেই চালের ইয়েতে, শিখণ্ডী কোম্পানি খুলে টাকাটাকে সাইফুন করানো হতো, লোককে দেখানো হতো আমি শিল্পপতি, কিন্তু ওগুলো নেই অস্তিত্ব বাস্তবে। ঠিক আছে, এই কায়দায় তৃণমূলের প্রত্যেকে কিন্তু একটা চক্রাকারে দুর্নীতিটা করে, ফলত তাই হয়েছে। ও শুনলাম অপা তো স্বীকার করে নিয়েছে, অপা আর জেলে যেতে চাইছে না। অপা তাই ছেড়ে দে মা কেঁদে বেচি, যে বাবা আমার ওইসব টাকা নয়, ওইসব আমার জেঠুর টাকা। এতদিন বলতেন আমার ডার্লিং, এখন বলছেন জেঠু। পার্থ এখন জেঠু হয়ে গেছে, দুদিন পরে হয়তো বলে দেবে ঠাকুরদা আমার, উনি জেলে আছেন, উনি আমাকে টাকা রাখতে দিয়েছিলেন খাটের তলায়, তাই আমি 100 কোটি টাকা রেখে দিয়েছি। ঠিক আছে, এই কায়দায় তৃণমূল রাজ্যটাকে চুষে খাচ্ছে। একটা মেকানিজম ভোট ব্যাংকের স্বার্থে জঙ্গিদের তোলাই দেওয়া, তোষণ নীতি, আর দ্বিতীয় হচ্ছে দুর্নীতি। এই সবই তার নীতি। আর জনগণের সবটাতেই জনগণ হয়ে যাচ্ছে কাঙ্গাল, চিড়ে চ্যাপ্টা। জনগণের কিচ্ছু নেই। আপনি জিজ্ঞাসা করুন, আপনি বুমটা নিয়ে গিয়ে 100টার মধ্যে 99টা লোক বলবে ইয়েস, তৃণমূলের রাজত্বে আমরা সর্বশান্ত। কিন্তু কিছু করার নেই, কারণ ওই যে মুখ্যমন্ত্রীর কথায় সোকল কোড আনকোড, মুখ্যমন্ত্রী বলেছে দুধেল গাই, যে গরু আমাকে লাথি দেয় সে, তার মানে যে গরু আমাকে দুধ দেয় তার লাথি খেতেও পারি। ফলে এই ভোট ব্যাংক, এবং তার জন্য এই জঙ্গি মৌলবাদী, এই খেজুরে হুজুর, এদের প্রশ্রয় দেবেন তিনি। বাংলাদেশ নিয়ে তার বলার সময় নেই। ঠিক আছে, সনাতনরা নির্যাতন হচ্ছে, তার একটা কথা বলার সুযোগ নেই, তার ক্যাবিনেটের মুখ দিয়ে বলানো হচ্ছে, কিচ্ছু হয়নি। বাংলাদেশে সব ভুয়ো, পশ্চিমবঙ্গের এইসব চ্যানেল ফেলেল, ইউটিউব চ্যানেল ফেলেলগুলো দায়ী, এগুলো সব বজ্জাত। আর ঠিক এ রাজ্যে কথায় কথায় তিনি রাস্তায় মিছিল বের করেন তো কোনোদিন কোনো মিছিল দেখেছেন? 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনটাকে স্মরণ করে মমতা ব্যানার্জি বিরোধী থাকাকালীন বা সরকার আসার পরে মিছিল করেছে, সংহতি দিবস। তিনি এই বাবরি মসজিদ ধ্বংসের জন্য যাকে দায়ী করেন বিজেপি, তার সাথে এনডিএর সাথে ঘর করেছেন, একাধিকবার ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন। তখন তার মনে পড়েননি, এখন তার মনে হয়েছে সংহতি দিবস। অথচ বাংলাদেশে সনাতনীদের মেরে কেটে শূন্য করে দেওয়ার দিকে, হিন্দু শূন্য, মমতা ব্যানার্জি একটা কথা বলেছেন, একটা প্রেস কনফারেন্স করেননি, তাও বামেরা 2-4টা কথা বলেছে, লোক দেখানো হলো।
লোক ঠকানো হলো, এরা একটা কথা বলেনি। তাহলে ভাবুন কত বুজু লেভেলের এরা তোষণ নীতি, মানে তোষণ নীতি নিয়ে চলছে সরকারে। তোষণ, শোষণ, এই দুটো নীতি এদের কিন্তু প্যারালাল এক্সিসে চলছে। এগুলো নীতি। নীতি, একদম সরকারের নীতি। নাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোখে দেখতে পান না, যিনি বলেন পুলিশের 1 ইঞ্চি ভুঁড়ি বাড়লে আমি খবর পাই, একটা পাতান পড়লে আমি খবর পাই রাজ্যে, তিনি এত দুর্নীতি খবর পান না। তার পুলিশ কোনো খবর পান না, তিনি তো পুলিশ মন্ত্রী। তার পুলিশ কোথাও খবর পান না জঙ্গি বা আখড়া করছে মাদ্রাসাগুলোর আড়াল করে। তিনি অন্য রাজ্যের থেকে সে ডেকে তুললে তার পুলিশ খবর পায়। বুঝুন এবার। দাদা, রাজ্যে যখন এরকম দুর্নীতি, তারপরে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে, দুর্নীতিতে ছেয়ে গেছে গোটা রাজ্যটা, তখন হাতে গোনা কয়েকটা মানুষ রয়েছে যারা অভয়ার বিচারের জন্য হাপিত্তেশ করে আছে। সেই বিচারে আরো একটা রিপোর্ট বিশেষজ্ঞরা জমা দিয়েছে। একটা রিপোর্ট শোনা যাচ্ছে, সেটা হচ্ছে বীর্য মেলেনি লালা একজনের, আরজিকর কাণ্ডে একজনের পক্ষেও সম্ভব, এরকমটাই রিপোর্ট দিচ্ছে। দেখুন, এই মুহূর্তে আমি জানি না রিপোর্ট কতটা সত্যি মিথ্যে, কিন্তু চুন খেয়ে মুখ পড়েছে তো এইসব, তাই মানে আমরা কি বলবো, দই দেখলেও হয়তো এগুলোর মধ্যে দই, তাও ভয় পাচ্ছি। আমি বলছি যে আরজি করে অভয়ার ধর্ষণ এবং খুনের মামলাটা রীতিমতো আমাদের এই তদন্তটা অবিশ্বাসের জায়গায় চলে গেছে। অবিশ্বাস, এখানে বিশ্বাসের কোনো আর ছিটে ফোটা কিচ্ছু নেই। এইবার যদি স্বয়ং স্বয়ং ভগবান এসেও আমাদেরকে কাগজ দেখিয়ে বলে না রে ও একাই করেছে, আমরা বিশ্বাস করব না। কারণ প্রথমে স্টেট পুলিশ 4 দিনে যা কাণ্ড করলো, এভিডেন্স ট্যাম্পারিং আমরা দেখলাম। ইডি সিবিআই যে কায়দায় মামলাটাকে হ্যান্ডেল করলো, তার মায়ের এভিডেন্স দিল না। ক্যান ইউ ইমাজিন? এ তো রাজ্য পুলিশই বলেছিল একজনের দ্বারা সম্ভব। ইডি সিবিআই নতুন কি বললো? অথচ আমরা পুরো চিত্রটাই দেখলাম। তারা চার্জশিট দিলেন না সন্দীপ ঘোষ, তালা থানার ওসি অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে। ভাবুন, আমি বলছি আপনি চার্জশিটটা দিতেন, তারা তো ট্যাম্পারিং করেছে, দিনের আলোর মতো পরিষ্কার। চার্জশিটটা ন্যূনতম দিয়ে বলতেন যে একজন করেছে। এটা আসলে কিছুই না, উত্তাল আন্দোলনটা আবার দানা বাঁধতে চলেছে। বাংলাদেশ ইস্যুটা কাটবে ভাব, এই উত্তাল আন্দোলনটার থেকে ভয় পাচ্ছে শাসক, তাই এখন ম্যানেজিং ট্যাকটিক্স নিয়েছে ইডি সিবিআই কে দিয়ে, ওদের মুখ দিয়ে বলানো না ও একটাই ছিল, এই যে দেখুন না কাগজ, এই যে দেখুন একজন তার সম্ভব। আপনি বলছি বীর্য মেলেনি, না মিলবেই তো, কারণ পশ্চিমবঙ্গ সরকার ওটা কালেকশন করেছে, যেভাবে কালেকশন আমরা জেনে নিয়েছি, কিন্তু আদার্স কোনো এভিডেন্স পাননি। এই তো ভিডিও একটা নাকি কোন নার্স মহোদয়া প্লেস করছিল যে অপারেশন থিয়েটারে নাকি তাকে মারা হয়েছে, তাকে নাকি ওখানে মারাই হয়নি, ওই সেমিনার হলে মারাই হয়নি। আমরা তো বলছি সেমিনার হলে মারা হয়নি, ওটা তৈরি করা। পুরো পিকচারটায় তো বড় বড় মাথা যুক্ত, এই মাথাগুলোর কাছে ম্যানেজ হয়ে গেছে, পলিটিক্যালি ম্যানেজ হয়ে গেছে আমাদের ইডি সিবিআই, যেটা ঠিক সারদা নারদা যতগুলো কেসে ম্যানেজ হয়েছিল তাই হয়েছে। আমরা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে। আমরা কেন, আমি নাগরিক মুখ, দুটো মেয়ের পিতা, আমি নিজে বলছি আমি বিশ্বাস করি না। আমি যতদূর এটা নিয়ে পড়াশোনা করেছি, যতদূর দেখেছি চ্যানেলে, উত্তাল আন্দোলনে পায়ে পা মিলে লড়াই করেছি, রাস্তায় নেমেছি, আমি দায়িত্ব নিয়ে বলছি অভয়াকে একজন মারতে পারে না। একটা বড় কনস্পিরেসির পার্ট অভয়া। এই বড় কনস্পিরেসিতে একটা শিখণ্ডী হলো, একটা কুলুর বলদ হলো এই সঞ্জয় রায়, বাস। এবার একে মুখ করে স্কিপগট করে বাকি সবাই বাঁচবে, তাই হবে এবং সেটা হয়ে গেছে।